মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ যোগ দিয়েছে নগর ভবনের শ্রমিকরা। সংস্কার নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আজ দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। পুশব্যাক নিয়ে গণমাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে উত্তেজনা, দেশের সব সীমান্তে বিজিবি সতর্ক। 2 দফা লিজের মেয়াদ শেষ হলেও আবাসিক এলাকা থেকে সিগারেট কারখানা সরাতে চায় না বিএটি। শারজায় টি-20তে দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড ইমনের। দর্শক, স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। ঢাকা দক্ষিণের বাসিন্দাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবিতে গেল কদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করার পাশাপাশি সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলও করেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। শুধু সরকারের অবহেলায় ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিতে পারছেন না বলেও অভিযোগ তাদের। কর্মকাণ্ড স্থবির। আমরা যে নাগরিক সেবামূলক যে কাজগুলো করি সেই কাজগুলো করতে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, এটা মেয়র ছাড়া আসলে সলভ করা সম্ভব না। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার, এটা আমাদের প্রাণের দাবি। নির্বাচিত মেয়র, যাকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দিছে, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, তার শপথটাকে আপনারা মুখ্য বিষয় হিসেবে দেখেন। এখানে আসিফ সাহেব আমাদের বা মেয়র সাহেবের শত্রু না। তাপসের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেভাবে কর্মচারীদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সময় তো অনেকে মুখ খুলতে পারে নাই। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এর আগে শনিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী মনির মিল্লাত, আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মনির, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে নগর ভবনের সামনে তো বিক্ষোভকারীরা জড়ো হয়েছে, সেই সাথে আজ সিটি কর্পোরেশনের কর্মচারীরাও রয়েছেন। কি বলছেন তারা, আর এ বিষয়ে আর কোনো কর্মসূচি আজ রয়েছে কিনা তাদের জানাবেন। দেখুন, শুরুতে আন্দোলন পরিস্থিতিটি বলে রাখি যে সকাল 9:45 থেকে আমরা দেখেছি যে ঢাকাবাসীর ব্যানারে বিপুল সংখ্যক লোকজন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনের যে সড়ক, অর্থাৎ মূল ফটকের যে সামনের যে রাস্তাটুকু রয়েছে সেই জায়গাতে তারা অবস্থান নেন এবং মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলছে। আমরা দেখছি যে সময়ের সাথে সাথে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন কিংবা তাকে যারা পছন্দ করেন সেই সমস্ত মানুষজন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের যে দাবি আপনি বলছিলেন যে তাকে দ্রুততম সময়ের মধ্যে শপথ করিয়ে মেয়রের দায়িত্ব দেয়া, সেই দাবিতে এখন পর্যন্ত সেই বিক্ষোভটি চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে নগর ভবনের ভেতরে আছি। আমরা একটু মূল যে গেট যেটি রয়েছে সেটি একটু দেখাতে চাই যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তারপরেই বিক্ষোভকারীরা সেখানে অবস্থান গ্রহণ করেছেন এবং সেখানে বিক্ষোভ করছেন। আর গেট পুরোপুরি বন্ধ, শুধুমাত্র এই মূল গেটটি নয়, আর এই নগর ভবনে প্রবেশ করবার যতগুলো গেট রয়েছে সবগুলো গেট কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে। শুধুমাত্র মূল গেটের পকেট গেট যেটি রয়েছে সেটি এই মুহূর্তে খোলা এবং 1-2 সেখানে জরুরি সেবা সার্ভিসে যারা রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে সেই পকেট গেট দিয়ে ভেতরে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু এর বাইরে অন্য কেউ নগর ভবনে প্রবেশ করতে পারছেন না। বাইরে বিক্ষোভকারী রয়েছেন। তার পাশাপাশি আজকে সকাল থেকে আমরা দেখছি যে নগর ভবনের সামনের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আপনার মূল গেট দিয়ে ঢোকার পরে নগর ভবনের সামনের অংশে সেখানে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান, এরকম দাবি নিয়ে তারাও আজকে আন্দোলনে বসেছেন এবং তাদের দাবিও পরিষ্কার। তারা বলছেন যে একজন নির্বাচিত মেয়র না থাকার কারণে এখানে স্বাভাবিক যে কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং তারা ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে মেয়র হিসেবে দেখতে চান। আমরা নগর ভবনের ভেতরের পরিস্থিতি একটু দেখাতে
চাই, বাইরে এরকম বিক্ষোভ থাকার কারণে নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই গেট যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটি মূলত এই নগর ভবনে প্রবেশ করবার মূল গেট, এবং সমস্ত লিফট আসলে যাবার যে পথ সেই গেট এটি, কিন্তু আমরা দেখছি যে সেই গেটটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ লিফটে করে যে আপনি উপরে যাবেন সেরকম কোনো ব্যবস্থাও নেই। সামনের যে করিডোর যেটি রয়েছে নগর ভবনের, সেই করিডোরে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের বেশিরভাগই মূলত সিটি কর্পোরেশনের কর্মচারী, যেহেতু তারা অফিসে ঢুকতে পারছেন না, সব জায়গাতেই তালা দেওয়া হয়েছে, সে কারণে তারা বাইরে একেবারে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, অর্থাৎ এক ধরনের অঘোষিত ছুটি বলা চলে যে নগর ভবনে চলছে। আমরা একটু প্রশাসকের দপ্তরটি আপনাদের একটু দেখাতে চাই। নগর ভবনের ঠিক ডান পাশে আসলে প্রশাসকের দপ্তর, আমরা খানিকক্ষণ আগেও সেখানে গিয়েছিলাম, সেই প্রশাসকের দপ্তরও কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে, এবং আমরা টেলিফোনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেটি বলেছেন যে এই আন্দোলনের কারণে যেহেতু সবগুলো গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে, সে কারণে সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছেন তারা তাদের অফিসে ঢুকতে পারছেন না, যে কারণে নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ রয়েছে। শুধুমাত্র এই নগর ভবন নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 10টি আঞ্চলিক কার্যালয় রয়েছে সে সমস্ত কার্যালয়ও তালাবদ্ধ তিনি আমাদের জানিয়েছেন, এবং সেখানেও নাগরিক যে সেবা কিংবা আপনার অন্যান্য যে কার্যক্রম যেগুলো রয়েছে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা প্রশাসকের দপ্তরে চলে এসেছি, এই গেট দিয়ে ঢুকলে আসলে প্রশাসকের অফিস, কিন্তু সেই গেটটিও আমরা দেখছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। প্রশাসক আমাদের যেটি জানিয়েছেন যে তিনি মন্ত্রণালয়ে আছেন, আজকের দিনে তিনি অফিসে আসেননি, কিন্তু তার যারা কর্মচারী রয়েছেন তাদের কেউ আসলে অফিসে ঢুকতে পারছেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম একটি সংকটে যেহেতু প্রতিদিন এখানে বহু মানুষজন নাগরিক সেবা নেওয়ার জন্য আসেন, তাদের ব্যাপারে আসলে কি করণীয় আছে। তিনি বলেছেন যে এটি একেবারেই আইনি প্রক্রিয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, স্থানীয় সরকার বিভাগ রয়েছে এই সিটি কর্পোরেশনে পুরো ব্যাপারটি দেখভাল করবার জন্য। এখন তারা আসলে অপেক্ষা করছেন যে আইনিভাবে এই প্রক্রিয়ার সুরাহা হয় কিনা, কিন্তু নতুবা তাদের পক্ষ থেকে আসলে এখানে আলাদা করে কোনো কিছু করার নেই। আমরা দু একজন ভুক্তভোগী যারা আসলে নাগরিক সেবা নেবার জন্য এই সিটি কর্পোরেশনে এসেছিলেন তাদের সাথে কথা বলেছি। অনেকেই হয়তো জন্ম নিবন্ধন কিংবা ট্রেড লাইসেন্স করবার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু সেই সার্ভিসটি পাচ্ছেন না। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম এবং এখানকার স্বাভাবিক যে তৎপরতা সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। এখন দেখার বিষয়, আন্দোলনকারীরা এখন পর্যন্ত মূল গেটের বাইরে অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবেন। এখন দেখার বিষয় যে এই জটিলতা যে অচল অবস্থা চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেটি আসলে কতক্ষণ নাগাদ থাকুন সেখানে, আপনি আন্দোলনের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে জামায়াতে ইসলামীর সঙ্গে আজ আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক হচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দিয়েছে। এর আগেও দলটির সাথে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সে সময় বেশ কিছু বিষয়ে আলোচনা শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় আবারও এই বৈঠক হচ্ছে। রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের 20 মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক এই আলোচনা শুরু করে। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আজকের বৈঠকের আলোচনায় আসলে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে এবং কিছু সুপারিশে তো তারা একমত নয়, সেসব বিষয়ে কিভাবে সিদ্ধান্ত আসবে দুপক্ষ থেকে জানাবেন, আপনার কাছে কি তথ্য রয়েছে? লাবণী, 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে, দিনব্যাপী বৈঠকটি চলবে। ঐকমত্য কমিশনের সাথে 11 সদস্যের প্রতিনিধি দল এসেছে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে। এর আগে ঐকমত্য কমিশনে জামাত এসেছিল 26 এপ্রিল। তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে, অনেক বিষয়ে তারা একমত হতে পারেনি। আমি যদি দু একটা বিষয় বলি, সেক্ষেত্রে তারা ঐকমত্য কমিশনের দ্বিকক্ষ বিশিষ্ট
সংসদের বিষয়ে তারা একমত হলো দ্বিকক্ষ বিশিষ্টের নিম্নকক্ষে যে 400 আসনের কথা বলা হয়েছিল সেখানে ঐকমত্য কমিশন প্রস্তাব করেছিল 100টি আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত, কিন্তু জামাত বলেছিল 50টি আসন। এই বিষয়টাতে তারা আজ পরিবর্তন আনতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তারা ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছে বলে আমরা যতটুকু জেনেছি। এছাড়া তারা সার্বভৌমত্বের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তারা আগে দ্বিমত পোষণ করেছিল বেশ কিছু বিষয়, আজ তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং এই বিষয়ে তারা একমত পোষণ করছেন বলে আমরা জানতে পেরেছি। মাতৃভাষা বাংলা এবং এই বিষয়ে নাগরিকত্বের যে বিষয়টা, তখন জামাত ইসলাম এর আগে বলেছিল যে নাগরিকত্বের বিষয় নিয়ে এখনও আর মাতৃভাষার বিষয়টি নিয়ে এখনও অনেকের মধ্যেই একটু দোলাচল রয়েছে, বিভিন্ন ভাষাভাষী রয়েছে। এটার বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছতে পারে চাইলে সবাই। এছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান এবং দলীয় নেতা একজনই হবেন কিনা নাকি 3 জন হবেন সে বিষয়ে জামাতের আগে বলেছিলেন যে প্রত্যেকেই আলাদা আলাদা হওয়া বাঞ্ছনীয়, একজনই হতে পারে। কিন্তু এবার তারা একটা মত দিয়েছে যে তারা মনে করছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা একজন হতে পারে, এছাড়া সংসদ নেতার বিষয়টা আলাদা তারা রাখতেই পারে, এতে কোনো বাধা তারা দেখছে না। তবে এক পদে 2 জন থাকাটাতে তারা কোনো বাধা দেখছে না। এছাড়া প্রধানমন্ত্রী পরপর 2বার হোক বা আলাদাভাবে হোক 2বারের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী যাতে নির্বাচিত না হতে পারে সে বিষয়টিতেও তারা আগে মত দিয়েছিল, এখনও তারা সেই একই মতে আছে। সংবিধান সংস্কার কমিশন নিয়ে শুরু হয়ে একেবারে নির্বাচন ব্যবস্থা দিয়ে শেষ করবে, 5টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা দিয়ে শেষ করবে। আজই আলোচনাটি শেষ করতে পারবে বলে জামাত এবং ঐকমত্য কমিশন দুপক্ষই মনে করছে। আর ঐকমত্য কমিশন বলছে যে প্রথম পর্যায়ের বৈঠকটি 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনার অনেক বিষয় থাকবে। আশা করছি মধ্যাহ্নের বিরতিতে আরও অনেক বিষয় জানতে পারবো আমরা এবং জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের। লাবণী। ফরদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই বৈঠকের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আসামের অবৈধ বসবাস করা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুব শিগগিরই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করা হবে। সম্প্রতি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন। বিশ্লেষকরা বলছেন আসাম সরকারের এমন আচরণ সরাসরি মানবাধিকার লঙ্ঘন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে দক্ষ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রীর এমন কথায় গোটা সিলেট সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। আরও জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাত। গত 14 মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে 16 জন নারী পুরুষকে সরাসরি বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া কাছাকাছি সময়ে সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা, জুড়ি সীমান্ত দিয়ে একইভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় শতাধিক নারী, পুরুষ, শিশু। এমন পুশব্যাক আর পুশিনের ঘটনায় যখন উত্তাল পুরো দেশ, তখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের পত্রিকা দ্য সেন্টিনেল আসাম ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন অবৈধভাবে যারা সেখানে থাকছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সমন্বিত অভিযান। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন ভারতের অভিবাসন আইনে অনুপ্রবেশকারীদের আটক করার পর তাদের আইনগত অধিকার ও শুনানি নেয়ার নিশ্চয়তা রয়েছে, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। দ্রুত এ নিয়ে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। যে তাদের যে রেফিউজি ল যেটা আছে 1951 সেটা সম্পূর্ণভাবে ফলো করা উচিত এবং কাউকে জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে কোনোভাবেই পাঠানো আইনসঙ্গত কোনো বিষয় না। এটা শুধু আইনের বিষয় না, সাথে সাথে মানবাধিকারের বিষয়। এখানে আমরা দেখছি যে যারা এখানে আসছে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা আল জাজিরাতে একটা রিপোর্ট দেখলাম রিসেন্টলি যে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে অনুচিত এবং এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। যাই হোক, যেটা হোক, দুই রাষ্ট্রের ভিতরে আলোচনা করে বা ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিকভাবে তারা আলোচনা করতে পারে বা কূটনৈতিকভাবে তারা আবার ফোনে কথাও বলতে পারে, তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে সিলেট জেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তারা আটক করেছেন, যারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করত এবং আটকের পর তাদের কাছে ভারতের বিভিন্ন পরিচয়পত্র পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করেছে, সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে এবং তাদের গোচরীভূত হলে তারা এটা
আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে দক্ষ কূটনীতিকরা বলছেন, ভারত ও বাংলাদেশ উভয়ের উচিত যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনা ও আইনি প্রক্রিয়া উন্নত করা, যাতে দুদেশের নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য বজায় থাকে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। পার্বত্য এলাকার জনমানব শূন্য দুর্গম সীমান্তকে ব্যবহার করে পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইতিমধ্যে খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৮১ জনকে পুশিন করিয়েছে তারা। বিজিবি কর্মকর্তারা বলছেন, দুর্গম এবং অরক্ষিত সীমান্ত ব্যবহার করে অবৈধ পুশিনের চেষ্টা করছে ভারত, যার কারণে এসব সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে। একজন ব্যক্তিও যেন অনুপ্রবেশ করতে না পারেন সেরকম কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি পুশিন ঠেকাতে নাগরিকদের নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে ফিরে মোহাম্মদ ফারুকের ক্যামেরায় রিপোর্ট করছেন মোহন ইসলাম। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বর্ডার গার্ড বিজিবির লোগান জোন। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকা লাগবে। চলছে বিজিবি সদস্যদের প্রস্তুতি। সম্প্রতি পার্বত্য অঞ্চলের এই জেলার সীমান্ত দিয়ে ৮১ জনকে অবৈধভাবে পুশিন করিয়েছে ভারত, জানিয়ে উদ্বিগ্ন সীমান্তবাসী। তারপর থেকেই সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। লোগাং ক্যাম্প থেকে সীমান্তে পৌঁছাতে বন্ধুর পথ পাড়ি দিতে হয় বিজিবিকে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় বেয়ে চলে গাড়িবহর। আছে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঝুঁকিও। খাগড়াছড়ি জেলার সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত, যার বেশিরভাগই অরক্ষিত। পাহাড় আর জঙ্গলের এই সীমান্তকেই লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। জনমানবশূন্য সীমান্ত দিয়ে পুশিন করছে তারা, যা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। দিনরাত জুড়ে চলছে টহল, চলছে কড়া নজরদারি আর অভিযান। বিজিবি কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকার সীমান্ত দিয়ে এবারেই প্রথম এমন পুশিনের ঘটনা ঘটেছে। জনমানবহীন দুর্গম সীমান্তের সুযোগ ব্যবহার করে এমন কাজ করছে ভারত। তবে পুরো সীমান্তই এখন সিলগালা করে দেওয়া হয়েছে, আর একজনকেও প্রবেশ করাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তাদের। আমরা সবসময় বর্ডারে সবসময় অ্যালার্ট। আমরা এই ঘটনার পর আমাদের নিরাপত্তা আরও অনেক বেশি জোরদার করেছি। আমাদের যেসব সেন্সিটিভ পয়েন্ট আছে সেগুলিতে আরও বেশি নজরদারিতে রেখেছি। বর্ডার ইজ টোটালি কমপ্লিটলি সিলড অ্যান্ড মাচ মোর সিকিউর দেন বিফোর, দেয়ার ইজ নো ডাউট। স্থানীয় প্রশাসন পুশিন ঠেকাতে কার্যকর কাজ করে যাচ্ছে। সীমান্তের নাগরিকদের নিয়ে করা হচ্ছে সচেতনতামূলক সভা। বর্ডারগুলোতে আমরা একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছি। স্থানীয় জনসাধারণ নিয়ে আমরা সচেষ্ট আছি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে। স্থানীয় প্রশাসন যখন এমন কর্মকাণ্ডে ব্যস্ত, তখন সীমান্তে নেমে এসেছে সন্ধ্যা। সন্ধ্যা নামলেই সীমান্ত জুড়ে দেখা দেয় অস্থিরতা, কারণ পুশিনের ঘটনা ঘটছে রাতের অন্ধকারে এবং পার্বত্য এলাকার সশস্ত্র বাহিনীর উৎপাতও রাতকে ঘিরে। তাই সকল শত্রুর মোকাবিলায় দিনরাত এক করে এভাবেই কাজ করে যাচ্ছেন সীমান্তের নায়কেরা, আর তাদের এই পরিশ্রমে শান্তিতে ঘুমাতে পারছে দেশের মানুষেরা। মোহন ইসলাম, ৭১, খাগড়াছড়ি। পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশিন করা নারী শিশু সহ ১১ জনকে আটক করেছে বিজিবি। আটকদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশিন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, কাজের খোঁজে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করছিলেন তারা। গত ২রা মে ভারতীয় পুলিশ তাদের ভারতের মুম্বাই থেকে আটক করে। ১৭ই মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমান যোগে বাংলাদেশি মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশিন করে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, আর সীমান্তরক্ষী বাহিনীর কতটা কাজ করছে আসলে এই বিষয় নিয়ে জানাবেন, কি তথ্য রয়েছে?
দেখুন লাবণী, এখন পর্যন্ত আসলে সিলেটের যে ৩০২ কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে আসলে পুশিন বা পুশব্যাকের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা ৩০২ কিলোমিটার এরিয়াতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে, অর্থাৎ অন্যায়ভাবে অনৈতিকভাবে কোনো ভারতীয় নাগরিককে কিন্তু বাংলাদেশের দিকে কোনোভাবেই টেনে দেওয়া হবে না। তো বিজিবি সেখানে কঠোর নিরাপত্তা জোরদার করেছে, সেটা আমরা দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে এবং সিলেট জেলা পুলিশও কিন্তু সতর্ক রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে ঘোষণা দিয়েছেন যে তাদের দেশে যারা অবৈধ নাগরিক আছে তাদেরকে তারা বাংলাদেশের দিকে পুশব্যাক করবে। এই ঘটনার পরপরই কিন্তু জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ প্রশাসন সবাই কিন্তু নড়াচড়ে বসেছে। সিলেট সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা কিন্তু সিলেট সীমান্তে ঘটেনি, যেটা আমরা জানতে পেরেছি বিজিবি ছাড়াও বিভিন্ন সূত্রের মাধ্যমে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা সদা প্রস্তুত রয়েছে, অর্থাৎ দেশের সীমান্তকে নিরাপদ রাখতে গিয়ে যত ধরনের চেষ্টা করা প্রয়োজন তত ধরনের চেষ্টা তারা করবেন। প্রয়োজন হলে দেশকে রক্ষা করতে বিজিবি সদস্যরা তাদের জীবন বিলিয়ে দিতেও কিন্তু পিছপা হবে না, এমনটা কিন্তু অনেক বিজিবি সদস্য, বিজিবি জওয়ানরা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা ইতিমধ্যে বলেছেন যে সরকারের উচ্চ মহলে বিষয়টা জানানো হয়েছে। পাশাপাশি আমরা সীমান্ত বিশ্লেষক অর্থাৎ নিরাপত্তা বিশ্লেষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসামের মুখ্যমন্ত্রী যেহেতু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে পুশব্যাক করবেন যারা অবৈধ নাগরিক রয়েছেন, রোহিঙ্গা রয়েছেন, সেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটিকে কাজে লাগিয়ে এটি দূর করতে হবে। এবং আসলে ভারত যে আচরণটা দেখাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। ইন্টারন্যাশনাল মানবাধিকার শরণার্থী আইনে স্পষ্ট বলা আছে যে যদি কোনো নাগরিক ভিন্ন দেশের নাগরিক যদি কোনো দেশে ধরা পড়ে, অর্থাৎ ভারতে ধরা পড়ে, তাহলে সেখানে তাদের আইনি সহযোগিতা পাওয়ার কথা রয়েছে। তবে ভারত সে আইনি সহযোগিতা না দিয়ে উল্টা একটি দেশের মধ্যে পুশব্যাক করার চেষ্টা করছে, সেটা কিন্তু স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং সেটি কিন্তু ভারত করতে পারে না। তো যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেহেতু সরকারের উচ্চ পর্যায়ে বসে এবং সেটি ভারত সরকারের সাথে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে এই যে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক করা, পুশিং করা, যেটা কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন সীমান্তে কিন্তু সেটা ঘটছে। তো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে যদি সেটি সমাধান না করা হয় তাহলে কিন্তু দেশের সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে। লাবণী। সুজাত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশিন বেড়েই চলেছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে US-09 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে রকেটটিকে। রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে US-09 নিয়ে রওনা দেয় PSLV C-61 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হয়েছিল, কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা। এদিকে ইসরোর পক্ষ থেকে এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে রকেটটিকে। সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে, তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করেছে বলেও জানানো হয়। এবার জানাবো খেলার সংবাদ। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১২০ বছরের ইতিহাসে প্রথমবার FA কাপ শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস। লন্ডনের ওয়েমব্লিতে ফাইনালে ৮৫,০০০ দর্শকের সামনে ১-০ গোলে জিতেছে ইগলস। ম্যাচের শুরুতেই ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এবেরেচি এজে। হতাশা আর ব্যর্থতায় ঠাসা মৌসুমে আরও একবার পথ হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এর আগে দুবার ফাইনালে উঠেছিল প্যালেস। প্রতিবারই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে স্বপ্ন ভেঙেছিল তাদের, তবে এবারের গল্পটা হলো আলাদা। পুরো ম্যাচে ৭৫%-এরও বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য
23 শট নিয়ে 6টি লক্ষ্যে রাখতে পারে সিটি। সেখানে মাত্র 7 শটের 2টি লক্ষ্যে রেখে বাজিমাত করে ইগলস। ম্যাচের 16 মিনিটের সেই গোল বাকি 74 মিনিটেও শোধ করতে না পারায় কপাল পড়ে পেপ গার্দিওলা শিষ্যদের।